যুক্তরাজ্যে ব্যস্ত সময় কাটছে প্রধান উপদেষ্টার। লন্ডনে আজ পাচ্ছেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। কাল তারেক রহমানের সঙ্গে বৈঠক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল পরিমাণ সম্পদ জব্দ করল যুক্তরাজ্য সরকার, নিশ্চিত করেছে আল জাজিরা। আমির হোসেন আমর মদদের আঙুল ফুলে কলাগাছ ব্যাংকার জাহাঙ্গীরের তদন্তে দোষী হলেও আইনি ব্যবস্থা, বিপাকে নিরপরাধ কর্মকর্তারা। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু। জাল নিয়ে গভীর সমুদ্রে জেলেরা ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ার আশা। পর্যটকের পদচারণায় মুখর পাহাড়কন্যা বান্দরবন। রুম খালি নেই হোটেল মোটেল রিসোর্টে, ভিড় বাড়ায় খুশি ব্যবসায়ীরা। ভারী বৃষ্টিতে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপে ভয়াবহ বন্যায় প্রাণহানি ছড়ালো 49 জনের। নিখোঁজ অনেকে সরিয়ে নেওয়া হচ্ছে ঝুঁকিপূর্ণদের। এবং এখনো শেষ হলে লাল সবুজের এশিয়ান কাপে খেলার স্বপ্ন জিততে হবে সামনের 4 ম্যাচে। ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী হামজা জামালরা। দেখছিলেন সুনামগুলো সংবাদ সকালে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল ইসলাম। বুধবার প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত ব্রিফ করার সময় এমনটি জানান তিনি। প্রেস সচিব আরও বলেন, এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান বাংলাদেশের মানুষের দেখার সুবিধার্থে সরাসরি সম্প্রচারের বিষয়েও চেষ্টা চলছে। এ সময় তিনি জানান, বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফেরানো, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কানাডায় অবস্থান নিয়ে দেয়া বক্তব্য ভুল ছিল স্বীকার করে প্রেস সচিব জানান, এই বিষয়টিতে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে, স্টারমার যুক্তরাজ্যে আছেন। এদিকে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই জন্য আমাদের মূলত আশা সেটা হচ্ছে যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড, সেটা কালকে ওনাকে দেওয়া হবে। ওইটার একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আমরা দেখছি যে কিভাবে বাংলাদেশের মানুষকে খুব এটা লাইভ করা যাবে কি যাবে না, এগুলো আমরা দেখছি। 17 বছর পর দেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, যা হবে ঘোষিত সময়ের মধ্যেই, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার লন্ডনের প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে এসব কথা বলেন তিনি। এ সময় আগামী জুলাই জাতির সামনে জুলাই সনদ উপস্থাপনের কথাও জানান সরকার প্রধান। নির্বাচিত সরকারের কোনো পদে থাকার সম্ভাবনাও নাকচ করেন ডক্টর ইউনূস। ইউসুফ ভুইয়ার প্রতিবেদন। 4 দিনের লন্ডন সফরের দ্বিতীয় দিনে বুধবার দেশটির নীতি গবেষণা প্রতিষ্ঠান চাথাম হাউসে সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে উঠে আসে দেশের নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস আরো বলেন, ভোট দিতে মুখিয়ে আছে দেশের তরুণ ভোটাররা। 17 বছর পর সত্যিকারের একটি নির্বাচন হবে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন। Most beautiful election we ever had in our history. People are ready after 17 years. You are having first time a real election. Excitement in the country that we will really go and cast our vote. সংলাপে আগামী জুলাইয়ে জুলাই সনদ জাতির সামনে উন্মোচন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। We are waiting for July to come next month. This charter will be presented to the nation, July charter, and we celebrate. On this basis, now we'll have the election. অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে থাকার সম্ভাবনাও নাকচ করে দেন। Job is to make sure the transition is managed well and people are happy when we hand over power to the elected government. নারীদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Women are outspoken. There are many members in our cabinet represent them, women cabinet members. So the status wise we are doing the best possible way. সেই সঙ্গে জানান রোহিঙ্গা সংকট নিরসনে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। Nepal is a country that এর আগে সকালে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাতন পাওয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। ব্রিটিশ ভূমিতে থাকা বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ। বুধবার এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য সামনে আনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী ইউনিট।
চলমান সিভিল তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর বেশ কয়েকটি সম্পত্তি জব্দের আদেশ পায় বলে নিশ্চিত করেন এনসিএ মুখপাত্র। এতে সাইফুজ্জামান এসব সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না বলে জানায় সংস্থাটি। মূলত যুক্তরাজ্য ৩৫০টি সম্পদের খবর সামনে আসে। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন এসব সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানায় বাংলাদেশ। পতিত ফ্যাসিস্টের সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর প্রভাব কাজে লাগিয়ে একের পর এক অপকর্ম করেছেন জাহাঙ্গীর আলম। বারবার তদন্ত কমিটির প্রতিবেদনে দোষী সাব্যস্ত হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ব্যাংক কর্তৃপক্ষ। উল্টো বিপাকে আছেন নিরপরাধ কয়েকজন কর্মকর্তা, যাদের ফাঁসিয়ে নিজের সাম্রাজ্য করেছেন জাহাঙ্গীর। সালাউদ্দিন সাগরের 2 পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের আজ দ্বিতীয় ও শেষ পর্ব, জানাচ্ছেন আপন অপু। 2 মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাতের ঘটনা জানাজানি হলে বেশ চাপে পড়েন জাহাঙ্গীর আলম। ওয়ালিউর রহমানের ভাগ্নে পারভেজ ও আমেনা খাতুনের ছেলে আবু সামাকে টাকার বিনিময়ে আপোষের প্রস্তাব দেন তিনি। রাজি না হলে বেনাপোলের তৎকালীন পৌর মেয়র আশরাফুল আলম লিটনের মাধ্যমে আমির হোসেন আমুর সঙ্গে যোগাযোগ করে নিজেকে রক্ষার চেষ্টা চালান জাহাঙ্গীর। ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ওইটি আমাকে একদিন ডাকছিল, ডেকে বলছিল যে এই টাকাগুলো আমরা যা তুলেছি এই টাকাগুলো ব্যাংকে জমা দিয়ে আমরা দিচ্ছি, তোমরা ব্যাংকে জমা দিয়ে দাও। যে ভাই আমি এই টাকা দিচ্ছি, যে টাকা উত্তোলন হয়েছে আমাকে দিচ্ছে, যে আমার না আমি দিচ্ছি আপনি জমা দেন আপনার নামে। বলছে আমরা বেশ কিছু ব্যাংকের কর্মকর্তা ফেসে যাচ্ছি, আমাকে চাকরি বাঁচানোর সাথে আপনি এইটুকু করেন। জাহাঙ্গীর আলমের নতুন চেক ইস্যুর বিষয়টি অনুসন্ধানে গিয়ে খোঁজ মিলে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা রবিউল ইসলামের, যার হাত দিয়ে আমিনা খাতুনকে আত্মীয় পরিচয় দিয়ে নতুন চেক বই নিয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু রবিউল ক্যামেরায় কথা বলতে রাজি না হওয়ায় গোপনে ধারণ করা হয় তার বক্তব্য। আমাদের ব্যাংকের কিছু ডিজাইন সাহেবরাও ওর একটু সহযোগিতা করেছে। 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত অর্থ আত্মসাৎ হলেও কোনো ব্যবস্থা নেওয়া যায়নি জাহাঙ্গীরের বিরুদ্ধে। 2020 ও 21 সালের সব তদন্ত প্রতিবেদন তার বিপক্ষে গেলে 2022 সালে আমির হোসেন আমুর প্রভাব কাজে লাগান জাহাঙ্গীর। আমুর ডিও লেটারের মাধ্যমে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে শপথে বহাল ও অর্থ কেলেঙ্কারির পুনরায় তদন্ত করান তিনি। ওই প্রতিবেদনেও দোষী সাব্যস্ত হলে বিচারে বিলম্বিত করতে আমুর ভাগ্নি জামাই সোনালী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আফজাল করিমের নির্দেশে প্রায় 20 জন নিরপরাধ ব্যাংক কর্মকর্তাকে ফাঁসানো হয়। তাদের কেউ শোকজ, কেউ সাময়িক বরখাস্ত, কেউ বা পদোন্নতি বঞ্চিত হয়ে আছেন। এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম 2011 সাল থেকে চাকরিতে প্রবেশ করে 5-6 বছরের মধ্যে যশোর স্টেডিয়াম পাড়ায় জমি কিনে গড়ে তোলেন অট্টালিকা। নিজেকে নির্দোষ দাবি করলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। এখানে আমার কোনো বক্তব্য নাই আর কি, বুঝতে পারছেন? কারণ আমি সেখানে কর্মরতই না, আমি কি বক্তব্য দেবো আপনারা বলেন? আর ওখানে কর্মরত ছিল তারা বলতে পারবেন কি ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট শাখায় কর্মরত ছিলেন না দাবি করা জাহাঙ্গীর আলমের অফিস রেকর্ড বলছে 2012 সালের 24 জুন থেকে 2014 সালের 20 মে পর্যন্ত সোনালী ব্যাংক ঝিকরগাছা শাখায় ক্যাশ অফিসার ছিলেন তিনি। এরপর যশোর কর্পোরেট শাখায় পোস্টিং হলেও অডিট রিপোর্ট বলছে নানা অজুহাতে ঝিকরগাছা শাখায় নিয়মিত যাতায়াত ছিল জাহাঙ্গীরের। বিষয়টি নিয়ে বিব্রত সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার, তবে বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে রাজি নন তিনি। যেহেতু এটা হেড অফিস পর্যায়ে তদন্ত এবং বিচারাধীন অবস্থায় আছে, এই জিনিসটা নিয়ে বক্তব্য করাটা আমার জন্য সমীচীন হবে না। আওয়ামী লীগের আশীর্বাদে ফুলে ফেঁপে ওঠা জাহাঙ্গীর ভোল পাল্টেছেন। 5 আগস্টের পর নিজেকে বিএনপি সমর্থক দাবি করে সাম্রাজ্য রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি, কিন্তু তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এর শেষে বাস, ট্রেন ও নৌপথে কর্মস্থলে ফিরছে মানুষ। এ নিয়ে আরো জানাতে গাজীপুর ও মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম ও সুমিত সরকার সুমন। আমরা শুরুতেই চলে যাচ্ছি গাজীপুরে। নজরুল, ফিরতি যাত্রার চিত্রটা কেমন দেখছেন? সড়কে যানজট বা কোনো ভোগান্তির খবর আছে কি না, এবং সব মিলে আসলে কি চিত্র দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন।
আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদ শেষে কিন্তু যে পরিবার পরিজন নিয়ে কিন্তু মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, সকাল থেকেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন যে দূর দূরান্ত অর্থাৎ উত্তরবঙ্গ থেকে যে সমস্ত মানুষগুলো গাজীপুর চৌরাস্তা হয়ে এবং চন্দ্রা হয়ে যারা কর্মস্থলে ফিরছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটা জানিয়েছে যে এখানে কিন্তু তারা স্বস্তিতেই ফিরতে পারছেন, গাড়ি ভাড়া স্বাভাবিক রয়েছে এবং যানজটও পড়তে হয়নি এবং রাস্তাঘাট কিন্তু এখন পর্যন্ত ফাঁকা রয়েছে। সব জায়গায় কিন্তু একই অবস্থা দেখা যাচ্ছে এবং আপনার ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ যে কর্মস্থলে ফিরছেন মানুষ, কর্মজীবী মানুষ কিন্তু এখানে তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা মহাসড়ক হয়েই ঢাকার দিকে প্রবেশ করছেন এবং তারা যেটা জানিয়েছেন যে তারা কিন্তু স্বস্তিতেই আসছেন এবং বাড়ি থেকে উত্তরবঙ্গ থেকে যারা ঢাকায় প্রবেশ করতেছেন তারা কিন্তু গাড়ি ভাড়া এবং কি আপনার যে ধরনের রাস্তায় কোনো সমস্যা হয়নি, এখন পর্যন্ত স্বস্তিতেই তারা আসছেন। তো এই দিকে কিন্তু গাজীপুর যে পয়েন্টগুলো রয়েছে, আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু সজাগ রয়েছে প্রতিটি ক্ষেত্রে। তারাও কিন্তু যাতে যাত্রীদের নিরাপত্তা দিতে এবং তারা যাতে মানে আরাম হয়, যাতে ফিরতে যাতে কষ্ট না হয় সে সমস্ত কিন্তু বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তারা সড়কে কাজ করছেন। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে চন্দ্রা এবং চান্দনা চৌরাস্তা, বেশ কিছু পুলিশের লোকজন কিন্তু এখানে রয়েছে, তারা কিন্তু যাত্রীদের সেবা দিচ্ছেন। তো এই কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু স্বস্তিতেই আসছেন এবং রাস্তায় কোনো তাদের দুর্ভোগ বা নাকাল হতে হয়নি। তবে এইভাবেই কিন্তু গাজীপুরে ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কের সব জায়গায় যে সমস্ত মানুষ কর্মজীবী মানুষ ফিরছেন ঢাকাতে তারা কিন্তু স্বস্তিতেই ফিরতে পারছেন। তো এর পাশাপাশি আমি বিভিন্ন পয়েন্টে দেখেছি যে পুলিশ কিন্তু সব জায়গায় সজাগ রয়েছে এবং তাদের দৃষ্টি কিন্তু এই সমস্ত জায়গায় রয়েছে। তো সব কিছু মিলে কিন্তু এবারের ঈদে কর্মস্থলে ফেরা মানুষের চাপ কিন্তু সড়কে তেমন একটা দেখতে পাইনি, সবকিছু স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সুমন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে এই সড়ক দিয়ে কিন্তু দক্ষিণাঞ্চলের 21 জেলার যে যাত্রী আছে তারা কিন্তু নির্বিঘ্নেই কিন্তু আসলে এই সড়ক দিয়ে ঈদ শেষে আসলে তাদের কর্মস্থলে কিন্তু ফিরতে শুরু করেছেন। এখানে কিন্তু সড়কে গাড়ির কিন্তু আসলে চাপ আস্তে আস্তে বাড়ছে বলে আমরা এখানে এসে দেখেছি এবং যাত্রীরা একটি অভিযোগ করেছেন যে তারা প্রতি বছর যেইভাবে আসলে তাদের কাছ থেকে গণপরিবহনে ভাড়া বেশি আদায় করে আসলে সেইভাবেই কিন্তু আসলে গণপরিবহনে আপনার যেখানে ভাড়া 300 টাকা সেই ভাড়া কিন্তু আসলে 500 টাকা করে নিচ্ছেন বলে আমাদের এখানকার যাত্রীরা অভিযোগ করেছেন। তো এখানে কিন্তু সব মিলিয়ে এই ঈদে কিন্তু আসলে বড় একটি ছুটি হওয়ার কারণে কিন্তু আসলে মানুষ আসলে তাদের এই বাড়িতে কিন্তু আসলে সুন্দর মতো ঈদ কাটিয়ে এবং রোববার যেহেতু কর্মদিবস শুরু, তারা কিন্তু আগে ভাগে আসলে কর্মস্থলে ঢাকায় ফিরতে শুরু করেছেন। এখানে কিন্তু আমরা সনবাড়ি পদ্মা সেতু এলাকা কিন্তু আমরা ঘুরে দেখেছি, তারা কিন্তু নির্বিঘ্নে আসলে তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এদিকে কিন্তু ঢাকা এদিকে আরেকটি মহাসড়ক রয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সেই মহাসড়কের 13 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু কোথাও যানজট বা ভোগান্তি ছাড়াই কিন্তু আসলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এখানকার যাত্রীরা। তো এখানে কিন্তু আপনার যেই আরেকটি অভিযোগ আছে, সেখানে কিন্তু লোকাল যে ভাড়া সেখানে কিন্তু আসলে ভাড়া বৃদ্ধির একটি আমরা দেখেছি। এখানে কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যে অটো সিএনজিতে করে কিন্তু তারা দ্বিগুণ ভাড়া করে কিন্তু আসলে গন্তব্যের দিকে রওনা হয়েছেন বলে আমরা
জানতে পেরেছি। এখানে কিন্তু আমরা হাইওয়ে পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে তারা এই ঈদ শেষে তারা কর্মস্থলে ফেরার জন্য তারা কিন্তু আসলে এই সড়কে অবস্থান করছেন। তারা কিন্তু যারা অতিরিক্ত ভাড়া আদায় করছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে আমাদের হাইওয়ে পুলিশ জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতু টোল প্লাজা থেকে ঢাকায় ফিরতি মানুষের সবশেষ খবর। পদ্মশ্রী। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা ঈদ ফিরতি যাত্রার খবর শুনছিলাম। গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে। নিষেধাজ্ঞা শেষ হয় গত রাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরছেন জেলেরা। ইলিশ সহ দেশের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য সাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। অবরোধ শতভাগ সফল হয়, সাগরে বেড়েছে মাছের প্রজনন। এতে সমুদ্রগামী জেলেদের মধ্যে উৎসব বিরাজ করছে। ইলিশ সংরক্ষণের জন্য বরফ উৎপাদন সচল রাখতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার দাবি মৎস্য ব্যবসায়ীদের। দর্শক, যেমনটি বলছিলাম, 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হয়েছে এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানাতে সরাসরি ভোলা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। আমরা যুক্ত হচ্ছি। ছোটন, কাঙ্ক্ষিত মাছ শিকার করা নিয়ে কি বলছেন জেলেরা এবং এই বিষয়ে আসলে কি তথ্য রয়েছে আপনার কাছে, কি চিত্র দেখছেন সেখানে আমাদের জানাবেন। অতসী, দীর্ঘ 58 দিন কিন্তু এই বঙ্গোপসাগরে মাছ শিকার বন্ধ ছিল এবং জেলেরা এই সময়টা কিন্তু অনেকটা অভাব অনটন এবং অনিশ্চয়তার মধ্যে পার করতে হয়েছে, কারণ এই সময়টা তারা অনেকটাই বেকার ছিল। তো যেহেতু গতকাল মধ্যরাত্র থেকে বঙ্গোপসাগরে ইলিশ সহ সামুদ্রিক যে 400 প্রজাতির মাছ রয়েছে সেটি ধরা শুরু হয়েছে। তো আমরা সমুদ্রগামী জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছিলেন যে তারা আশাবাদী যে সমুদ্রে মাছ শিকারে গিয়ে তারা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন এবং তারা যে এতদিনে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, সংকটের মধ্যে পড়েছিলেন, সেই সংকট কিন্তু তারা দূর করার আশা কিন্তু তারা করছেন এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টাও কিন্তু করছেন। মৎস্য আড়তদাররাও বলছিলেন উপকূলের, তারাও কিন্তু আমাদেরকে বলছিলেন যে আসলে যেহেতু এই মুহূর্তে মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের কিছুটা সংকট রয়েছে, তো আসলে সাগরের মাছটি যদি ভালো মতো ধরা পড়ে, ঝাঁকে ঝাঁকে যদি ইলিশ ধরা পড়ে, সেক্ষেত্রে তাদের যে ব্যবসায় যে তারাও লোকসানের মুখে ছিলেন সেটিও কিন্তু তারা ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন, এমনটি কিন্তু আশা প্রকাশ করেছেন মৎস্যজীবীরা। এবং একই সাথে আমরা মৎস্য বিভাগেও কথা বলেছি। মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে এবছর ভোলা জেলায় কিন্তু ইলিশের যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেটি কিন্তু 1,85,000 মেট্রিক টন এবং যেহেতু তাদের অভিযানটি সফল করার লক্ষ্যে তারা যে অভিযান কার্যক্রম অত্যন্ত সক্রিয় ছিল বলে তাদের দাবি, তো সেই হিসাবে ইলিশের উৎপাদনও কিন্তু অনেকটাই বাড়বে এবং তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও কিন্তু মৎস্য বিভাগ থেকে আশাবাদী, এমনটি আমরা জেনেছি। তো বলা যায় যে উপকূলীয় যে মৎস্য ঘাটগুলো রয়েছে সেখানে বলা যায় উৎসবের আমেজ চলছে, কারণ যেহেতু তাদের যে দীর্ঘ বিরতি, দীর্ঘ বেকারত্ব থেকে তারা কর্ম ব্যস্ততার মধ্যে তারা ঝুঁকে পড়বেন এবং তারা আশাবাদী যে ইলিশও পাবেন, সেই হিসাবে তাদের মধ্যে একটা উৎসবের আমেজও বিরাজ করছে। তো এ ছিল আমার কাছে যে বঙ্গোপসাগরে 58 দিন পরে যে ইলিশ সহ যে সামুদ্রিক মাছ ধরা শুরু হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। অতসী। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম 58 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা যে আজ মাছ ধরতে পারছেন সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। দীর্ঘদিন ধরেই ঋণ প্রাপ্তি সহজ করার দাবি তুলে আসছেন রাজশাহীর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। প্রস্তাবিত নতুন বাজেটে সেই এসএমই খাতের সংস্কারের কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই। কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও পরিবহনে বিশেষ বরাদ্দ না থাকা নিয়েও আছে অসন্তুষ্টি।
অর্থনীতি বিশ্লেষকদের মতে সামাজিক সুরক্ষা চাইলে বরাদ্দ বৃদ্ধি ও আয় ভেদে কর প্রস্তাব আঞ্চলিক বৈষম্য কিছুটা কমাতে পারে। তবে কৃষিপ্রধান রাজশাহী অঞ্চলে টেকসই সেচ ব্যবস্থাপনা নিশ্চিত করতে জলবায়ু খাত থেকে বাড়তি বরাদ্দের প্রত্যাশা তাদের। কাজী শাহেদের প্রতিবেদন। কৃষি নির্ভর রাজশাহী অঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করেছেন এখানকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। দীর্ঘ সময় ধরে তারা ঋণ প্রাপ্তি সহজ করার দাবি জানিয়ে আসছেন। তবে এবারের প্রস্তাবিত বাজেটেও কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি বা CMSME খাতে কোনো সংস্কার প্রস্তাব না থাকায় খানিকটা হতাশ এই অঞ্চলের প্রান্তিক উদ্যোক্তারা। প্রধান উপদেষ্টা তরুণদেরকে বলে যে আপনার চাকরির পিছনে না ধরে উদ্যোক্তা তৈরি হতে। উদ্যোক্তা কিভাবে তৈরি হবে? তরুণদের জন্য তারা তো কোনো বাজেটই রাখেনি। সরকারিভাবে তাদেরকে যদি কোনো আর্থিক যে সাপোর্টটা সেটা যদি তারা পেত তাহলে এটা দেশের জন্য অনেক উপকার এবং তরুণরা আগালেই বাংলাদেশ এগোবে। যখনই বাজেট হবে বাজেটের একটা অংশ তরুণ উদ্যোক্তাদের জন্য থাকা দরকার আছে। তাদের মতে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এই অঞ্চলে উৎপাদিত পণ্য পরিবহনে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন, যা এই বাজেটে অনুপস্থিত। যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, এইগুলো জিনিসগুলোতে সরকারের সুনজর প্রয়োজন বলে আমি মনে করছি। সরকার যেটা নির্ধারণ করতেছে বা পাশ করতেছে এটা সহনীয় প্রয়োজন নয়, এটা অস্বাভাবিক। বিশ্লেষকদের মতে কৃষিভিত্তিক শিল্পের পাশাপাশি শিক্ষা ও তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পের বিকাশের মাধ্যমে পিছিয়ে পড়া রাজশাহী অঞ্চলকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব। তবে এই বাজেটে সেরকম কোনো সুযোগ রাখা হয়নি। এখানে আমাদের আইটি একটা সেন্টার ছিল, সেখানে একটা বিনিয়োগ করে এটাকে আরও বেশি কার্যকর করা যেত আর কি, একটা উদ্যোগ নেওয়া যেত, সেই বিষয়টি আসেনি। শিল্পের স্থায়ীকরণের দিকে নজর দিয়ে সরকার যদি বাজেটটা প্রণয়ন করত তাহলে আমাদের এই এলাকার অর্থনীতির একদিকে যেমন উন্নয়ন ঘটত, অন্যদিকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হতো। এই অঞ্চলের ভবিষ্যৎ রক্ষায় সেচ কাজে ভূপরিস্থ পানির ব্যবহারের ক্ষেত্রে বিশেষ বরাদ্দও নেই বাজেটে। সে কারণে জলবায়ু খাত থেকে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের জন্য বাড়তি বরাদ্দ চান বিশ্লেষকরা। পদ্মা নদীকে এটাকে চ্যানেল করে এখানে পানির নাব্যতা বৃদ্ধি করে সারা বছর যেন পানি পদ এবং সেই পানিটা চ্যানেল করে আমরা যদি আমাদের কৃষি জমিতে কাজে লাগাতে পারি, এটা পরিবেশের জন্য ভালো। পানির স্তরটা নিচে নেমে যাওয়ার কারণে আমাদের বারিন্দা এলাকার অনেক জমিতে বড় চাষ করা সম্ভব হয় নাই। ওই এলাকায় কি করে কৃষিকাজ আবার ফিরিয়ে আনা যায় সেই জন্য স্পেশাল বরাদ্দ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দাবি হতে পারে। বিশ্লেষকরা বলছেন প্রস্তাবিত বাজেটে সামাজিক সুরক্ষা জালে বরাদ্দ বৃদ্ধি ও আয়ভেদে কর প্রস্তাব আঞ্চলিক বৈষম্য কিছুটা কমাতে পারে। তবে চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন আছে তাদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। পর্যটকের ঢল নেমেছে বান্দরবানে। হোটেল, মোটেল, রিসোর্টগুলোতে কোথাও খালি নেই রুম। সবচেয়ে বেশি পর্যটকের চাপ বগালেক, দেবতাখুম, নীলগিরি, নীলাচল, চিম্বুক, তিন্দু এবং আলীর গুহা স্পটে। পর্যটকের ভিড় বাড়ায় খুশি জেলার পর্যটন ব্যবসায়ীরা। সহকর্মী আবুল বাশার নয়নের তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। অবকাশ কিংবা ঈদের ছুটিতে সব সময় পাহাড় প্রেমীদের পছন্দের শীর্ষে থাকে বান্দরবান। মঙ্গলবার থেকে পর্যটকের সমাগম বেড়েছে জেলার থানচি, রুমা, রোয়াংছড়ি, নায়খংছড়ি, আলীকদমে। কেউ পরিবার পরিজন, আবার কেউ বা বন্ধু বান্ধব নিয়ে এসেছেন ঘুরতে। দূর দূরান্তের পর্যটকের পাশাপাশি পাহাড়ি প্রকৃতির সৌন্দর্য উপভোগে এসেছেন আশপাশের এলাকার মানুষও। আর্মিদের যথেষ্ট কোঅপারেটিভ, সাথে পুলিশও চেকপোস্টও ভালো, ওদের প্রসিডিউর ওরা যথেষ্ট ফলো করছে। প্রত্যেক যাত্রীকে জিজ্ঞেস করছে এবং রেজিস্টার করছে কোথায় যাচ্ছে না যাচ্ছে। ধীরে ধীরে প্রতিটি স্পটে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় প্রায় সবখানে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। শহরের 75টি হোটেল, রিসোর্ট সহ রেস্টুরেন্ট এবং পর্যটন সংশ্লিষ্ট খাতে প্রতিদিনই আয় হচ্ছে অন্তত কোটি টাকা। আরো কয়েকদিন পর্যন্ত পর্যটকের ভিড় থাকবে বলছেন সংশ্লিষ্টরা। বগালেক, থানচি খুলে দেওয়া হয়েছে। এটা আসলে যারা বান্দরবানকে এক্সপ্লোর করতে ভালোবাসেন তাদের জন্য আমার মনে হয় চমৎকার একটা ঘোষণা। পর্যটকদের ভ্রমণ আনন্দময় করতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঈদ উপলক্ষে বিশেষ ডিউটির প্রোগ্রাম করা হয়েছে। দুর্গম এলাকাগুলোতে আমাদের টুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের জেলা পরিষদ সক্রিয় আছে, তারাও সচেতন আছে, সতর্ক আছে। আঁকাবাঁকা পথ, উঁচু নিচু পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত ও নদ নদীর সম্মিলনের এ পাহাড়ি সৌন্দর্যে বিমোহিত ভ্রমণপ্রেমীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কক্সবাজারে প্যারাসেলিং করতে গিয়ে দুর্ঘটনা এখন যেন নিত্য বিষয়। বারবার এমন দুর্ঘটনার খবর পর্যটন শিল্পে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা। অদক্ষ জনবল নিয়ে প্যারাসেলিং প্রতিষ্ঠান পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা প্রশাসন। আব্দুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা।
পাখির মতো উড়ে বেড়ানোর ইচ্ছে মানুষের বরাবরই। সমুদ্রের উপরে ভেসে বেড়ানোর রোমাঞ্চকর অনুভূতি কে না পেতে চায়। এই ইচ্ছে পূরণের নানা উপায় রয়েছে। সেই অভিজ্ঞতা নেয়ার স্বাদ থাকলেও সাধ্য হয়ে ওঠে না সবার। তাই তো কক্সবাজারের প্যারাসেলিং এখন পর্যটকদের পছন্দের শীর্ষে। তবে কতটুকু নিরাপদ এই বিনোদন মাধ্যম? সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনায় প্যারাসেলিং হয়ে উঠেছে এক আতঙ্কের নাম। জেলা প্রশাসনের তথ্য বলছে গেল ৮ মাসে প্যারাসেলিং করতে গিয়ে 4টি দুর্ঘটনা ঘটে। সবশেষ গেল ২০ মে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে এক পর্যটক দম্পতি আহত হন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। কক্সবাজারে প্যারাসেলিং করার অনুমতি রয়েছে 5টি প্রতিষ্ঠানের। তবে অনুমতিহীন প্রতিষ্ঠান থেকেই প্রায়ই আসছে দুর্ঘটনার খবর। বারবার এমন দুর্ঘটনার খবরে পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করেন পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা। এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এটি আবার পর্যটকদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলবে, পর্যটন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরাও চাই আসলে প্যারাসেলিংটা থাকুক কক্সবাজারে, তবে দক্ষ চালক দ্বারা এটা পরিচালিত হোক এবং যাদের অভিজ্ঞতা সম্পন্ন এই বিষয় নিয়ে তাদেরকে কাজে লাগানো। অদক্ষ জনবল নিয়ে প্যারাসেলিং প্রতিষ্ঠান পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। প্যারাসেলিং এর রিস্ক একটা রিস্কি অ্যাডভেঞ্চার। যারা এটি অপারেট করবেন তাদের পর্যাপ্ত দক্ষতা এবং পর্যাপ্ত যে স্ট্যান্ডার্ড এটা অনুসরণ করা, ইকুইপমেন্টের স্ট্যান্ডার্ড অনুসরণ করাটা বাধ্যতা। আমরা ওটি যারা করছেন না তাদের ক্ষেত্রে আমরা সেই ব্যবস্থাগুলো দিচ্ছি। প্যারাসেলিং করার আগে উড্ডয়নকারীকে একটি বন্ডে সই করতে হয়। বন্ডে লেখা থাকে প্যারাসেলিং এর সময় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় নেবে না সেবাদাতা প্রতিষ্ঠান। তাই ঝুঁকিপূর্ণ এই বিনোদনে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী চান পর্যটন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।